Chapter 20 The Forgetful Dun ঠিক আছে, ক্লেইন মাথা একটু ঝুঁকিয়ে আবার ছোট টপ হ্যাটটা মাথায় পরে নিল। তবে মাথার ভেতরে তখনও ঘুরছিল সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর চেহারার কথা। দেখতে তো একেবারে সাধারণ একটা পালকের কলম, কালি ছাড়াই লেখে। তাহলে এর আসল কাজটা কি? কেন এটাকে সর্বোচ্চ গোপনীয়তার স্তরে রাখা হয়েছে, অত্যন্ত বিপজ্জনক বলে চিহ্নিত করে? এটা কি এমন কোনো কলম যেটা দিয়ে কারো নাম লিখলে সে মারা যায়? না, সেটা হলে তো একেবারে অসম্ভব ব্যাপার হয়ে যায়। ইন্স জ্যাংউইলকে তাহলে পালিয়ে বেড়াতে হতো না। ক্লেইন ঘুরে বেরিয়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই ডান হঠাৎ ডেকে উঠল। একটু থামো, একটা কথা ভুলে গিয়েছিলাম। কি কথা? ক্লেইন মাথা ঘোরাল, চোখে প্রশ্ন। ডান পকেট ঘড়িটা ফিরিয়ে রেখে হাসি মুখে বলল, পরে মনে করে অ্যাকাউন্ট্যান্ট মিসেস ওরিয়ানার কাছে যেও। 4 সপ্তাহের অগ্রিম বেতন নিয়ে নিও, মোট 12 পাউন্ড। এরপর থেকে পার্থক্যটা মিটে না যাওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে অর্ধেক বেতন পাবে। এত বেশি লাগবে না, কমিয়ে নিলেই হয়। ক্লেইন প্রায় অজান্তেই বলে ফেলল। অগ্রিম নেওয়ার ব্যাপারে তার কোনো আপত্তি ছিল না। এখন তো বাড়ি ফেরার ঘোড়ার গাড়ির ভাড়াটুকুও নেই তার কাছে। কিন্তু একসাথে 12 পাউন্ড, সেটা ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল। না, এটা দরকার। ডান মাথা নাড়িয়ে হাসল। একটু ভেবে দেখো, এখন যেখানে থাকছ সেই বাসায় থাকতে চাও, যেখানে এত এত ভাড়াটেদের সাথে একটাই বাথরুম ভাগ করে নিতে হয়? নিজের কথা না ভাবো, ভদ্রমহিলার কথা তো ভাবো। আর ক্লেইনকে মাথা নাড়তে দেখে সে একটু থামল। তারপর ক্লেইনের পোশাকটা একবার দেখে অর্থপূর্ণ গলায় বলল, আর তোমার একটা ছড়ি দরকার। নতুন একটা স্যুটও কেনা উচিত। ক্লেইন এক মুহূর্ত হতভম্ব হয়ে গেল। তারপরই বাস্তবে ফিরে এল। মুখটা গরম হয়ে উঠল লজ্জায়। সে যে স্যুটটা পরে আছে সেটা সস্তা, একেবারে নিম্নমানের। সাধারণত একটা টপ হ্যাট রেশম দিয়ে তৈরি, দাম 5 থেকে 6 সলি। বোটাই 3 সলি, রূপার কাজ করা ওয়াকিং কেন 7 থেকে 8 সলি, শার্ট 3 সলি, আর প্যান্ট, ভেস্ট আর টাক্সেডো মিলিয়ে মোটামুটি 7 পাউন্ড। চামড়ার বুট 9 থেকে 10 সলি। সব মিলিয়ে একটা পুরো স্যুট 8 পাউন্ড 7 সলির বেশি পড়ে যায়। আর একজন ভদ্রলোকের মতো চলতে হলে ঘড়ির চেইন, পকেট ঘড়ি আর মানি ব্যাগও চাই। সেদিনের কথা মনে পড়ল। আসল ক্লেইন আর বেনসন মিলে অনেক কষ্টে টাকা জমিয়েছিল। কাপড়ের দোকানে গিয়ে দাম দেখে দর কষাকষিও না করেই উল্টো পায়ে দৌড়ে বেরিয়ে এসেছিল। শেষ পর্যন্ত আয়রন ক্রস স্ট্রিটের কাছের একটা সস্তার দোকান থেকে দুজন মিলে 2 পাউন্ডেরও কম দামে 2টো স্যুট কিনেছিল। ওই ঘটনার পর থেকেই কাপড়ের দামগুলো আসল ক্লেইনের মনে গেঁথে গিয়েছিল। ঠিক আছে, ক্লেইন তোতলাতে তোতলাতে বলল। সে আসল ক্লেইনের মতোই নিজের চেহারা নিয়ে একটু সচেতন। ডান আবার পকেট ঘড়িটা বের করে ঢাকনা খুলে একবার দেখল। বোধহয় আগে মিসেস ওরিয়ানার কাছে যাওয়াই ভালো হবে। বুড়ো নীলের ঘরে তোমার বেশ সময় লেগে যাবে, আর মিসেস ওরিয়ানা সন্ধেবেলা বাড়ি ফিরে যায়। ঠিক আছে। নিজের দারিদ্র্যের কথা ভালোভাবেই জানা ছিল ক্লেইনের, তাই কোনো কথা বলল না। ডান টেবিলের পাশে ফিরে গিয়ে কয়েকটা দড়ি টেনে দিল। গিয়ারগুলো ঘুরতে শুরু করল। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির রিসেপশনে একটা ঘণ্টা বেজে উঠল। শুনে রোজান তাড়াতাড়ি উঠে সাবধানে সিঁড়ি দিয়ে নেমে এল। একটু পরেই সে আবার ক্লেইনের সামনে হাজির। ডান হাসি মুখে বলল, বিশ্রাম ভেঙে দিইনি তো? ওহ, মরেত্তিকে মিসেস ওরিয়ানার কাছে নিয়ে যাও। রোজান মনে মনে ঠোঁট বাঁকিয়ে খুশি মনে জবাব দিল, ঠিক আছে ক্যাপ্টেন। এটুকুই? এই মুহূর্তে ক্লেইন অবাক হয়ে বলে ফেলল, অ্যাকাউন্টস থেকে অগ্রিম নিতে হলে ক্যাপ্টেনের অনুমতিপত্র লাগে না? কিছু লিখে দেওয়া দরকার নয় তো? ডান পাল্টা প্রশ্ন করল, মানে মিসেস ওরিয়ানার কাছ থেকে অগ্রিম নিতে কি তোমার সই লাগবে না? ক্লেইন যতটা সহজ ভাষায় পারল বলল, ওহ না, লাগবে না। রোজানই যথেষ্ট প্রমাণ। ডান বাদামি চুলের মেয়েটার দিকে আঙুল তুলে বলল, ক্যাপ্টেন, মনে হচ্ছে এখানে আর্থিক ব্যবস্থাপনা বলে কিছুই নেই। ক্লেইন মন্তব্যটা গিলে ফেলে রোজানের সাথে ঘর থেকে বেরিয়ে পড়ল। তখনই ডানের গলা ভেসে এল আবার, থামো, আর একটা কথা বাকি। একবারে সব বলা যায় না। ক্লেইন হাসিমুখ করে ফিরল। বলো। ডান কপাল চেপে ধরে বলল, বুড়ো নীলের কাছে গেলে 10টা ডেমন হান্টিং বুলেট নিতে ভুলো না। আমি? ডেমন হান্টিং বুলেট? ক্লেইন অবাক হয়ে ফিরে তাকাল। ওয়েলচের রিভলভারটা এখনও তোমার কাছেই আছে, তাই না? ওটা ফেরত দিতে হবে না। ডান এক হাত পকেটে ঢুকিয়ে বলল, ডেমন হান্টিং বুলেট থাকলে কোনো বিপদে পড়লে নিজেকে রক্ষা করতে পারবে। অন্তত একটু সাহস তো পাবে। শেষ কথাটা না বললেই হতো। ক্লেইন মনে মনে বিরক্ত হলেও মুখে বলল, ঠিক আছে, মনে থাকবে। এর জন্য একটা অফিসিয়াল কাগজ লিখতে হবে। একটু দাঁড়াও। ডান বসে পড়ল আর গাঢ় লাল ফাউন্টেন পেন তুলে নিল। একটা চিরকুট লিখে সই করে শিল মেরে দিল। ধন্যবাদ ক্যাপ্টেন। ক্লেইন আন্তরিকভাবে কাগজটা নিল। আস্তে আস্তে পেছন দিকে হেঁটে আবার ঘুরল। থামো। ডান আবার ডাকল, ক্যাপ্টেন, বয়স 30-এর কোঠায়। এই বয়সেই স্মৃতিভ্রংশের লক্ষণ কেন? ক্লেইন কোনোরকমে হাসি বজায় রেখে ঘুরল। আর কিছু?
আগে মনে পড়েনি যে তুমি গুলি চালাতে শেখনি, তাই ডেমন হান্টিং বুলেট নিয়ে লাভ নেই। এইভাবে করো, প্রতিদিন 30টা সাধারণ বুলেট নিও। বাইরে বের হওয়ার সুযোগে সেই গলির মোড়ে যেও, জুটল্যান্ড স্ট্রিটের 3 নম্বরে মাটির নিচের শুটিং রেঞ্জে। বেশিরভাগটা পুলিশের, কিন্তু একটা আমাদের নাইট হক্সদের জন্য আলাদা রাখা আছে। ওহ হ্যাঁ, বুড়ো নীলের কাছ থেকে একটা ব্যাজও নিতে হবে, না হলে শুটিং রেঞ্জে ঢুকতে দেবে না। ডান কপালে একটা চাপড় মেরে ক্লেইনের হাত থেকে কাগজটা নিয়ে নিল, তারপর নতুন তথ্য যোগ করে আবার সিল মারল। একজন ভালো নিশানেবাজ তৈরি হয় বুলেট খরচ করে করে, এটা হালকাভাবে নিও না। ডান পরিবর্তন করা কাগজটা ক্লেইনকে ফিরিয়ে দিল। বুঝলাম। বিপদকে ভয় পাওয়া ক্লেইন সেদিনই শুটিং রেঞ্জে যেতে মনস্থির করে নিল। দরজার দিকে 2 পা বাড়িয়ে সাবধানে অর্ধেক ঘুরল, একটু ভেবে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, আর কিছু আছে? না। ডান দৃঢ়ভাবে মাথা নাড়ল। ক্লেইন স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা দরজার বাইরে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আবার ঘুরে জিজ্ঞেস করে, সত্যি আর কিছু নেই তো? সেই ইচ্ছেটা দমন করে শেষমেশ সে সফলভাবে কিপারের ঘর ছেড়ে বেরিয়ে এল। ক্যাপ্টেন সবসময় এরকমই, প্রায় ভুলে যান। পাশে হাঁটতে হাঁটতে রোজান আস্তে আস্তে ক্যাপ্টেনের নিন্দে করল। আমার দাদিমার স্মৃতিশক্তিও তার চেয়ে ভালো, অবশ্য ছোটখাটো জিনিসই ভোলেন। হ্যাঁ, ছোটখাটো জিনিস। ক্লেইন, এখন থেকে তোমাকে ক্লেইন বলে ডাকব। মিসেস ওরিয়ানা খুব ভালো মানুষ, সহজেই মিলে যাওয়া যায়। তার বাবা ঘড়ি তৈরির কারিগর, খুব দক্ষ। রোজান এভাবে বকবক করতে করতে চলছিল। ক্লেইন শুনতে শুনতে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ডানদিকের শেষ অফিসে পেল মিসেস ওরিয়ানাকে। সে কালো চুলের একজন মহিলা, ফ্রিলওয়ালা লেসের পোশাক পরা। বয়স মনে হয় 30-এর কোঠায়, চুলে ফ্যাশন দুরস্ত কোঁকড়া কার্ল। সবুজ দুটো চোখ স্বচ্ছ, হাসি লেগে আছে, মার্জিত আর সুরুচিসম্পন্ন চেহারা। রোজান ডান স্মিথের নির্দেশগুলো বলার পর ওরিয়ানা একটা কাগজ নিয়ে অগ্রিম স্লিপ লিখল। এখানে সই করো। সিল আছে? না থাকলে বুড়ো আঙুলের ছাপ দাও। ঠিক আছে। নিয়মকানুন এখন জানা হয়ে গেছে। ক্লেইন কাজটা সেরে নিল। ওরিয়ানা তামার চাবি দিয়ে ঘরের সেফ খুলল। পাউন্ডগুলো গুনতে গুনতে হাসি মুখে বলল, ভাগ্যিস আজকে যথেষ্ট নগদ আছে। আচ্ছা ক্লেইন, ক্যাপ্টেন কি তোমাকে ডেকেছে কারণ তুমি কোনো অলৌকিক ঘটনায় জড়িয়ে পড়েছিলে এবং তোমার বিশেষ ক্ষমতা আছে? হ্যাঁ, তোমার অনুমান একদম নির্ভুল। ক্লেইন প্রশংসা করতে কার্পণ্য করল না। ওরিয়ানা হালকা ধূসর পটভূমিতে গাঢ় কালো নকশার 4টে নোট বের করল। সেফ বন্ধ করে ঘুরে হাসল। কারণ আমারও একই রকম অভিজ্ঞতা হয়েছিল। সত্যি? ক্লেইন যতটুকু বিস্ময় দরকার ততটুকু দেখাল। 16 বছর আগে টিনজেন সিটিতে যে সিরিয়াল কিলারকে নিয়ে এত হইচই হয়েছিল সেটা জানো? ওরিয়ানা 4টে সোনালি পাউন্ড ক্লেইনের হাতে দিল, যেখানে 5টি মেয়েকে পরপর খুন করা হয়েছিল। কারো কারো হৃৎপিণ্ড আর পেট কেটে নিয়েছিল সেই ব্লাডি বুচার। মা ছোটবেলায় বোনকে ভয় দেখাতে এই ঘটনার কথা বলতেন, ক্লেইন মনে করে বলল। সে নোটগুলো হাতে নিয়ে দেখল, দুটো 5 পাউন্ডের, দুটো 1 পাউন্ডের। সবগুলোর পটভূমি ধূসর, কালো কালিতে ছাপানো। 4 কোণে জটিল নকশা, জাল নোট ঠেকাতে বিশেষ কালি। বড় নোট, দুটো একটু মোটা। মাঝখানে লোয়েন কিংডমের 5ম রাজার পূর্বপুরুষ হেনরি অগাস্টাস প্রথমের ছবি। গোলগাল মুখের উপরে সাদা হেয়ারব্যান্ড, চোখ দুটো সরু, মুখে অস্বাভাবিক গুরুগম্ভীর ভাব। তবু ক্লেইনের অদ্ভুত লাগল, লোকটার প্রতি কেমন একটা আপনার মতো অনুভূতি হল। এটা 5 পাউন্ডের নোট, বেনসনের প্রায় 4 সপ্তাহের বেতনের সমান। 1 পাউন্ডের নোটের মাঝখানে জর্জ তৃতীয়ের বাবা, প্রাক্তন রাজা উইলিয়াম অগাস্টাস ষষ্ঠ। এই শক্তিশালী শাসকের গোঁফ ঘন, দৃষ্টি দৃঢ়। তার আমলে লোয়েন কিংডম পুরনো শৃঙ্খল ভেঙে আবার শীর্ষস্থানে উঠে এসেছিল। সবাই ভালো রাজাই ছিলেন। ক্লেইন নোটের কালির গন্ধ পেল। মনটা হালকা আর সতেজ হয়ে উঠল। হ্যাঁ, নাইট হক্স সময় মতো না আসলে আমি হতাম ষষ্ঠ শিকার। মিসেস ওরিয়ানার কণ্ঠে এখনও পুরনো ভয়ের ছায়া, যদিও ঘটনাটা 10 বছরেরও বেশি আগের। শুনেছিলাম সেই সিরিয়াল কিলার মানে বুচার একজন বিয়ন্ডের ছিল। ক্লেইন সাবধানে নোটগুলো ভাঁজ করে স্যুটের ভেতরের পকেটে রাখল। তারপর জায়গাটা হাত দিয়ে কয়েকবার চাপ দিয়ে নিশ্চিত হল। ওরিয়ানা দৃঢ়ভাবে মাথা নাড়ল। সে এর আগেও অনেককে মেরেছিল, ধরা পড়েছিল, কারণ শয়তানের জন্য একটা আচার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। তাই তো আলাদা আলাদা অঙ্গ চাইত। মাফ করো মিসেস ওরিয়ানা, তোমাকে পুরনো খারাপ স্মৃতি মনে করিয়ে দিলাম, ক্লেইন আন্তরিকভাবে বলল। ওরিয়ানা হাসল। এখন আর ভয় লাগে না। সেই সময় বিজনেস স্কুলে অ্যাকাউন্টিং পড়তাম। ওই ঘটনার পর থেকে এখানেই আছি। যাই হোক, আর আটকাই না। বুড়ো নীলের কাছে যাওয়ার কথা আছে না? বিদায়, মিসেস ওরিয়ানা। ক্লেইন টুপি খুলে একটু মাথা নুয়ে অফিস থেকে বেরিয়ে এল। সিঁড়িতে নামার আগে নিজেকে থামাতে পারল না। একবার ভেতরের পকেটে হাত চাপিয়ে নিশ্চিত হল 12 পাউন্ড এখনও আছে। একটা মোড় ঘুরে ডান দিকে গেল। বেশি দূর যেতে হল না। একটা আধবন্ধ লোহার দরজা চোখে পড়ল। ঠক ঠক ঠক। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে বৃদ্ধ একটা গলা ভেসে এল।
অ্যাসো। ক্লেইন ধাতব দরজা ঠেলে ভেতরে ঢুকল। দেখল একটা ছোট্ট ঘর, শুধু একটা টেবিল আর দুটো চেয়ার ধরে। ভেতরে আর একটা শক্ত তালাবন্ধ লোহার দরজা। টেবিলের পেছনে গ্যাস ল্যাম্পের আলোয় কালো আলখেল্লা পরা একজন বয়স্ক মানুষ হলদে পুরনো কিছু পাতা পড়ছে। সে মাথা তুলে দরজার দিকে তাকাল। তুমি কি ক্লেইন মরেত্তি? রোজান একটু আগে এসে বলে গেল তুমি নাকি খুব ভদ্র। মিস রোজান সত্যিই বন্ধুত্বপরায়ণ। শুভ বিকেল, মিস্টার নীল। ক্লেইন সম্মানের ভঙ্গিতে টুপি খুলল। বসো। নীল টেবিলের উপর রাখা জটিল ফুলের নকশা করা রূপালি টিনের কৌটার দিকে আঙুল তুলল। এক কাপ হাতে মারা কফি খাবে? চোখের কোণে আর মুখের কাছে ভাঁজগুলো গভীর। গাঢ় লালমণির চোখ দুটো একটু ঘোলাটে মনে হল। মনে হচ্ছে তুমি নিজে কফি খাও না। ক্লেইন তীক্ষ্ণভাবে খেয়াল করল নীলের চীনামাটির কাপে পরিষ্কার জল। হা, অভ্যাস। বিকেল ৩টার পর কফি খাই না। নীল হেসে ব্যাখ্যা করল। কেন? ক্লেইন এমনিই জিজ্ঞেস করল। নীল হাসি থামিয়ে ক্লেইনের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, রাতে ঘুমের সমস্যা হবে। অজানা কোনো সত্তার ফিসফিসানি শুনতে পাব। ক্লেইন মুহূর্তের জন্য থমকে গেল। প্রসঙ্গ বদলাল। মিস্টার নীল, আমাকে কোন কাগজপত্র আর বই পড়তে হবে? কথা বলতে বলতে ডানের লেখা চিরকুটটা বের করল। যা কিছু ইতিহাস সম্পর্কিত অথবা জটিল আর অসম্পূর্ণ। সত্যি বলতে আমি সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সামান্যই ধরতে পারি। বাকিগুলো মানুষের ডায়েরি, সমসাময়িক বই, শিলালিপি, এসব বেজায় ঝামেলার। নীল আফসোস করল। যেমন এখানে যা আছে সেগুলো সঠিক মানে বুঝতে আরও বিস্তারিত ঐতিহাসিক নথি দরকার। কেন? ক্লেইন বুঝতে না পেরে জিজ্ঞেস করল। নীল সামনের হলদে পাতাগুলোর দিকে আঙুল তুলল। এগুলো সম্রাট রোজেলের মৃত্যুর আগে হারিয়ে যাওয়া ডায়েরি থেকে নেওয়া। গোপন রাখতে সে নিজের তৈরি অদ্ভুত সব চিহ্ন ব্যবহার করেছিল। সম্রাট রোজেল, যে আগে পৃথিবীতে ছিল, আমার মতো। ক্লেইন চমকে উঠল। সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে কান পাতল। অনেকেই বিশ্বাস করে সে সত্যিকার অর্থে মরেনি, বরং লুকানো দেবতা হয়ে গেছে। তাই তাকে পূজা করার যে দলগুলো আছে তারা সবসময় নানারকম আচার করে শক্তি পাওয়ার চেষ্টা করে। আমরা মাঝে মধ্যে এরকম ঘটনায় পড়ি আর ডায়েরির মূল বা নকল কপি পাই। নীল মাথা নাড়ল। এখন পর্যন্ত কেউ বিশেষ চিহ্নগুলোর মানে বের করতে পারেনি। তাই পবিত্র মহামণ্ডপ আমাদের গবেষণার জন্য কপি রাখার অনুমতি দিয়েছে, এই আশায় যে হয়তো কোনো একদিন কেউ পারবে। এতটুকু বলে নীল গর্বিত হাসি হাসল। আমি ইতিমধ্যে কয়েকটা চিহ্নের মানে বের করেছি এবং নিশ্চিত হয়েছি সেগুলো সংখ্যা বোঝায়। দেখো কি পেলাম। এটা আসলে একটা ডায়েরি। হ্যাঁ, আমি বিভিন্ন সময়কালের ইতিহাস ব্যবহার করতে চাই, বিশেষত সম্রাটকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছিল। সেই নথিগুলো আর ডায়েরিতে একই দিনের লেখার তুলনা করে আরও চিহ্নের মানে বোঝার চেষ্টা করব। এটাই তো প্রতিভাধর মাথার কাজ, তাই না? সাদা চুল আর গভীর বলিরেখার বৃদ্ধ মানুষটা উজ্জ্বল চোখে ক্লেইনের দিকে তাকাল। ক্লেইন সম্মতি জানিয়ে মাথা নাড়ল। হা, তুমিও একটু দেখতে পারো। কাল থেকে এই ডায়েরিতে আমাকে সাহায্য করতে হবে। নীল হলদে পাতাগুলো ক্লেইনের দিকে ঠেলে দিল। ক্লেইন পাতাগুলো উল্টিয়ে একবার দেখল, আর সঙ্গে সঙ্গে থমকে গেল। চিহ্নগুলো অনেকটা বিকৃতভাবে নকল করা, দেখতেও বিচ্ছিরি, তবু তাকে ভুল করানোর কোনো উপায় নেই, কারণ এগুলো তার সবচেয়ে পরিচিত অক্ষর। চীনা ভাষা, আর একেবারে সরলীভূত চীনা।